হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেনলেস সার্কেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই যে আমি কথায় কথায় বলি আমাদের গ্রামে কাজের কোনো শেষ নেই। শুধু আমাদের গ্রামে নয়, যে কোনো গ্রামে কাজের সত্যি কোনো শেষ নেই। একটা কাজ শেষ করবে তো আরেকটা শুরু। কিছুদিন আগে দেখিয়েছিলাম যে ধান কাটা হয়ে গেল, তারপর সেটা বাড়িতে এনে খামারে ঝাড়িয়ে নেওয়া হলো, তারপর গোলা ভর্তি হয়ে গেল। তোমরা ভাবলে যাক এবার অন্তত কাজের শেষ হলো, মানে ধানটা আমরা পেয়ে গেলাম। এবার শুধু সেদ্ধ করে তারপর শুকনো করে মেশিনে নিয়ে গিয়ে ধান ভানিয়ে আনলেই সেখান থেকে আমরা চাল পেয়ে যাব। কিন্তু না, ওখানেই কাজ শেষ নয়। এর পরে আছে পোয়াল মারার কাজ, যেটা এখন হচ্ছে। আগেকার দিনে কি হতো, বলদ গরু দিয়ে এই ধরনের পোয়াল মারানো হতো। তারপরে আমরা দেখেছি ট্রাক্টর দিয়েও এই পোয়াল মারানোর কাজটা হতো। এখন বাড়ি বাড়ি দেখা যায় মেশিন ভ্যান দিয়ে পোয়াল মারানো হয়। তার আগে বলি পোয়াল মারানো ব্যাপারটা কি। এই যে ধান ঝাড়ানো হচ্ছিল, তখন কিছু কিছু খড় কেটে বেরিয়ে এসেছিল ধানের সাথে, অর্থাৎ কিছু কিছু খড়ের আগাতে ধান আটকে থেকে গেছিল। সেই অবস্থায় খড়টা কেটে বেরিয়ে এসেছিল। এখন সেই ধানের শীষ সমেত খড়গুলোকে যদি আমরা ফেলে দিই, তাহলে অনেক পরিমাণ ধান এমনিতেই বাতিল হয়ে যাবে। তো গ্রামবাসীরা কি করে, সেই ধানের শীষ সমেত টুকরো খড়গুলোকে এইরকমভাবে গোল করে বিছিয়ে দেয়। তার ওপর দিয়ে যখন মেশিন ভ্যান এরকম গোল গোল করে চালানো হয়, তখন কি হয়, ওই ধানগুলো খড়ের থেকে ঝরে নিচে পড়ে যায়। আর খুব সহজেই ওপরের খড়টাকে যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে খুব সহজে নিচে ঝরে পড়া ধানগুলো পাওয়া যায়। এই যে দেখো, এই যে ধাবরে যখন ধান সমেত খড়গুলোকে মারা হচ্ছে, তখন তো আর শুধু ধান পড়ছে না, তার সাথে সাথে কিছু টুকরো খড়ও বেরিয়ে আসছে, যেগুলো এই যে দেখো আলাদা করে সরিয়ে রাখা হচ্ছে ধানের ওপর থেকে। তো এইগুলোর মধ্যেই প্রচুর পরিমাণে ধানও চলে আসে। এই ধান সমেত টুকরো খড়গুলোকেই আবার মেশিন ভ্যান দিয়ে পোয়াল মারানো হয়। এই পোয়াল মারানো ব্যাপারটাও খুব কষ্টের, মানে শুধু একবারই তুমি খড়গুলোকে মেলে দিলে তার উপর দিয়ে মেশিন ভ্যান চলে গেল তা নয়। 2-4 বার মেশিন ভ্যান গোল গোল করে ঘোরার পর তোমাকে খড়গুলো উল্টে দিতে হবে, যাতে ওপরের খড় নিচে, নিচের খড় ওপরে চলে আসে। আর যিনি মেশিন ভ্যান চালাচ্ছেন তারও শান্তি নেই। এই কাজটা করার পর তাঁর চাকার সাথে প্রচুর পরিমাণে খড় সব জড়িয়ে যায়, ফলে মেশিন ভ্যান আর চালানোই যায় না। সেই জন্য মাঝে মাঝে তাকেও মেশিন ভ্যান থামিয়ে ওই চাকার মধ্যে থেকে সব খড়গুলোকে টেনে টেনে বের করতে হয়। খড়গুলো এমনভাবে জড়িয়ে যায় যে টেনেও বের করা যায় না, তখন কোনো কিছু দিয়ে কেটে কেটে বের করতে হয়। আর 3 থেকে 4 জন লোক তো এমনিই লাগে, যারা সমানেই ওই খড়গুলোকে উল্টে পাল্টে দিতে থাকবে, যাতে খড়ের ভেতরে যদি কোথাও কোনোভাবে ওই ধানের শীষ আটকে থেকে যায়, তাহলে সেটা যেন সহজেই মেশিন ভ্যান দিয়ে মারানো হয়ে যায়। একটানা নিচু হয়ে ওই খড়গুলোকে উল্টাতে গেলে সত্যি কোমরে খুব ব্যথা করে। সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়েও এইরকম বাঁশের সরু সরু কঞ্চিকে একসাথে ঝাঁটার মতো শেপে বেঁধে খুব সহজেই ওই খড়গুলোকে এদিক থেকে ওদিক উল্টানো যায়। পোয়াল মারানোর পরে ধান তো একদিকে বেরিয়ে গেল, আর একদিকে কি হয়, বেশ কিছু ধুলো আর নোংরাগুলোও পড়ে থাকে, সেগুলোকে ঝাঁট দিয়ে সরিয়ে দেওয়া হয়। আর এই যে পোয়াল মারা খড়গুলো বেরোচ্ছে, যেগুলো ওইখানে জমা করে রাখা হয়েছে, ওই খড়গুলোই পচে পচে, মানে দীর্ঘদিন রোদের মধ্যে পড়ে থাকার পর যখন বর্ষার জল পাবে, তখন পচে গিয়ে ওখানেই পল ছাতু তৈরি হয়। মানে ওটাও এক ধরনের মাশরুম, যেটা ওই ধরনের খড় থেকেই শুধুমাত্র তৈরি হয়। এখন অবশ্য কৃত্রিমভাবে খড় পচিয়ে বাড়িতেই তৈরি করা যাচ্ছে ওই ধরনের মাশরুমগুলো। পুরো শীতকালটা গ্রামে তো ধানের নানান রকমের কাজ চলতে থাকে, আর চারিপাশে ধানের গুঁড়ো নোংরা ধুলো উঠতে থাকে। নাকে যদি ঢুকে যায় তাহলে মহাবিপদ। সেই জন্যই যারাই কাজ করে তারা চেষ্টা করে নাক বেঁধে কাজটা করার। সব মিলিয়ে আমার গ্রামের কাজ আজকের এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।